ভোট কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি মানুষের মানসিকতা, সংস্কৃতি ও সমাজবোধের প্রতিফলনও। দেশের রাজনীতির বর্তমান হাল হকিকত এবং সমাজ বাস্তবতা এই নিয়েই আজকের স্বাধীন সংলাপ, সৌজন্যতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। শিরোনাম রেখেছি ভোটের রাজনীতি ও সমাজের মন। দুজন অতিথি আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন। ইতোমধ্যে স্টুডিওতে আমরা আমাদের সঙ্গে পেয়েছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকীকে, তিনি রাজনীতি বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও একজন অতিথি আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, সংস্কার নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। সমাজের সংস্কার ছাড়া রাষ্ট্রের টেকসই সংস্কার কি আদৌ সম্ভব? আবার নির্বাচনী ব্যবস্থার সংস্কারের যে কথা বলা হচ্ছে, নির্বাচনী সংস্কৃতির যেই সংস্কারের আলাপ, সেটা কি জরুরি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শক শ্রোতা সবাইকে আমার শ্রদ্ধা ও সালাম। আপনি সমাজের পরিবর্তন বলেন, যত পরিবর্তনের কথা বলেন, সংস্কারের কথা বলেন, এগুলো আসে কখন? আপনি যখন মানুষের বিবেক কাজ করে না, তখন কিন্তু আপনি আইনে নিয়ে আসেন। আইন নিয়ে আসেন কেন? ফোর্স করে করানো। আপনার আইনটার প্রয়োজন হলো ফোর্স করে করানোর জন্য। নাহলে যদি আপনি ফোর্স করে না, সবাই যদি বিবেকবোধ থাকতো, চিন্তায় সৎ হইতো, চেতনায় সৎ হইতো, ব্যক্তি হিসেবে ট্রান্সপারেন্ট হইতো, তাহলে তো আপনার এত আইন লাগে না। কারণ আপনি যিনি করাপশন করেন, যিনি অন্যায় করেন না, তিনি কিন্তু জানেন যে কাউকে বিনা বিচারে হত্যা করা যায় না, কিংবা অন্যের হক নষ্ট করা যায় না, মিথ্যা বলা ঠিক নয়, মার্ডার করলে মৃত্যুদণ্ড, সব কিন্তু জানে। তারপরেও কেন করে? এই তারপরে কেন করে আসছে? একটা শ্রেণী পার পেয়ে যায়, আর একটা শ্রেণী ভুক্তভোগী হয়। যারা পার পেয়ে যায় তারা ব্যাংক লুট করে, দুর্নীতি করে, এবং সেই ব্যাংক লুটের টাকা রাজনীতিবিদদের পকেটে যায়, তাদের টাকায় প্রাডো জিপ কিনে ঘোরে। আপনি এগুলা কন্ট্রোল করতে পারবেন না। এখন আজকে যে বিষয়টা আমরা আসছি, সেখানে আপনি শিরোনাম করছেন ভোটের রাজনীতি বনাম সমাজের মন। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, গত 12 বৎসর আমরা দেখছি, বিগত সরকারের সময় 12 বৎসর কিন্তু বিএনপির মতো এত একটা বড় দল যে নির্মম আচরণ তাদের সাথে করছে, তারা কিন্তু মাঠে নামতে পারেনি। কিন্তু আজকে অলরেডি কিন্তু আওয়ামী লীগ মাঠে নামছে। আচ্ছা, বিএনপি মাঠে নামতে পারেনি, আওয়ামী লীগ মাঠে নামতেছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটা রাজনীতি। এখন যদি বলেন আওয়ামী লীগ মাঠে নামতেছে কেমনে, বিএনপি নামতে পারে নাই কেমনে, বিএনপি বলবে প্রশাসনের নির্যাতন ওরা পারেনি। আওয়ামী লীগ মাঠে নামতেছে কেমনে? তাহলে প্রশাসন তাদেরকে নির্যাতন করে না। একটা ভেরি সিম্পল তো, আর তো কোনো যুক্তি নাই। আপনার একটা রাজনৈতিক দলের কিংবা সরকারের সবচেয়ে বড় শক্তিটা হলো প্রশাসন। সেই প্রশাসন 16 বছর বিএনপিকে মাঠে নামতে দেয়নি। আর সেই প্রশাসন রদবদল, অমুক তমুক, আমরা নানান সংস্কারের কথা বলতেছি, কিন্তু আওয়ামী লীগ মাঠে আছে। ব্যাপকভাবে না থাকুক, মিছিল হচ্ছে, তার মানে কি প্রশাসন আওয়ামী লীগকে অ্যালাউ করছে। কেউ যদি বলে প্রশাসন অ্যালাউ করে না, আই ডোন্ট বিলিভ ইট। আমাকে আপনি যতই বুঝান, কারণ আপনি ওই কাগজে কলমে যুক্তি দিয়ে বুঝাবেন, কই আমরা তো বাধা দিচ্ছি না। কিন্তু আওয়ামী লীগের যেই মিছিলের কথা বলছেন বা জনসমাবেশের কথা বলছেন, প্রশাসনিকভাবে এখন পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনি তাতে সন্তুষ্ট না, সেটা ঠিক আছে, কিন্তু এই যে সহযোগিতা করছে এমন কোনো কথা কি বলছেন? আপনি আমাকে বলেন না তো, বিএনপি মাঠে নামতে পারলো না এতদিন, এরা না মাঠে নামে কেমনে? সাংগঠনিক দুর্বলতার কারণে হয়তো। বিএনপিকে বাধা দিত কারা বলেন? পিটাইতো কারা? ওই যে ছাত্ররা মাঠে নামছিল, গাড়ির কাগজপত্র চেক করতো, হেলমেট পরে যে পিটাইতে গেল কারা? পুলিশও সাথে ছিল, তারাও ছিল। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগিতা করে কি করে না সেটা বড় কথা নয়, কিন্তু মাঠে নামতে পারতেছে। কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু কার? নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। কারণ সরকার অলরেডি বলছে নির্বাচনের বিচারের পূর্ব পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত থাকবে। তাই স্থগিত থাকতে হলে ইট ইজ অ্যান অর্ডার। সেই অর্ডারটা থাকতেছে না, কার্যকর হচ্ছে না। এখন আসেন, এটা আমি আপনি সিম্পলি বুঝাইলাম যে প্রশাসনটা কাদের পক্ষে, বাকি কথা পরে আসতেছি। তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের ধরপাকড় হচ্ছে, এটা কি জাস্ট আইওয়াশ? আওয়ামী লীগের ধরপাকড়, যে পরিমাণ অপরাধ আওয়ামী লীগের, 1400 লোক হত্যা করলো জুলাইতে, আর বাকি 14-15 বছর তার আয়না ঘর, বিডিআর হত্যা, শাপলা চত্বর হত্যা, বিনা বিচারে হত্যা, সেই তুলনায় তো কোনো গ্রেফতারই না। সেই তুলনায় তো কোনো গ্রেপ্তার না। এখন কেউ কেউ বলবেন গয়রহ গ্রেপ্তার করবে, সেটা অন্য প্রশ্ন।
এই যে আপনি আসামি খুঁজে পাচ্ছেন না, ধরতে পারছেন না, এটা কার দুর্বলতা? সরকার তো একটা ব্যক্তি, কাজটা তো প্রশাসনের। এইবার আসেন, ভোটের রাজনীতি বনাম সমাজের মন। ভোটের রাজনীতি মানে নির্বাচন ঘোষণা করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সুতরাং সব দল এখন ভোটের মধ্যে আছে। কিন্তু এই পাশাপাশি, এই নির্বাচনের পাশাপাশি কোন জিনিসগুলো চলতেছে? নির্বাচনের পাশাপাশি চলতেছে পিআর সিস্টেমের দাবি, নির্বাচনের পাশাপাশি চলতেছে জাতীয় পার্টির 14 দল নিষিদ্ধকরণ, নির্বাচনের পাশাপাশি চলতেছে আপনি কি বলে আপনার এই যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড, এই সবগুলো কিন্তু চলমান। তাহলে আপনি নির্বাচনও দিলেন, এগুলো চলমান, একটাও কিন্তু ফুল স্টপ হয় নাই, একটাও থামে নাই। তাহলে আপনি কোথায় গিয়ে থামবে? আমরা যে দীর্ঘ এই সরকার আসার পর এই সব কথা, এই সব বিষয়গুলো তো সংস্কার হওয়ার কথা, এই সব বিষয়গুলো তো এনশিওর হওয়ার কথা। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে আওয়ামী লীগ মাঠে নামতেছে, এই আওয়ামী লীগ মাঠে নামতেছে, কোঅপারেশন প্রশাসনে যদি না হয় নামতে পারবে না। তাহলে আপনি নির্বাচন করতে যাচ্ছেন, যারা নির্বাচন করতে যাচ্ছেন কনফিডেন্স নিয়ে, তাদের কনফিডেন্সটা কেন হইল? প্রশাসন তাদের 12 বছর নামতে দেয় নাই, সেই প্রশাসন আছে যাদের বদলে মাঠে নামতেছে আওয়ামী লীগ। সেখানে আপনার নির্বাচনের ভরসাটা কেন? নির্বাচনের ভরসা হলো বাংলাদেশে দ্বিদলীয় শাসন। আবু হেনা রাজ্যে কি ধরেন গত 18 মাসে যদি প্রশাসনে কোনো সংস্কার না এসে থাকে, তাহলে এই যে বলা হচ্ছে যে 749টি বিষয়ে একমত হয়েছে, সেগুলোর সংস্কার হবে, আমরা একটা নতুন ভবিষ্যৎ দেখছি, তাহলে এই বাস্তবতাটা কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, সেটাই বলতেছি। এক নম্বর, আপনি যেটা বললেন সংস্কার, আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি আপনি নেন, তাহলে আমরা 5ই আগস্ট যেখানে ছিলাম ঠিক সেখানে বসে আছি। জাস্ট 5ই আগস্ট যাওয়ার পর যেখানে বসেছিলাম সেইখানে বসে আছি। কেন? কোনো সংস্কার হয় নাই। সংস্কারের প্রস্তাব দিছে, আর যে কতগুলো আইটেম বললেন যে এতগুলোর সাথে একমত হয়েছে, এই এতগুলো একমত হওয়ার কোনো অর্থ নাই তো। এতগুলো একমত হইলে আপনার এইগুলো তো রয়েই গেল। আপনার লেভেল প্লেইং ফিল্ড ইস্যু, পিআর পদ্ধতির ইস্যু, জাতীয় পার্টি নিষিদ্ধকরণ ইস্যু, আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন সেই ইস্যু, শাপলা মনোগ্রাম না পাইলে পরে নির্বাচন করতে দিব না, এই ইস্যুগুলো আছে না? তার মানে কি? তার মানে তো ইলেকশন প্রধান খুব স্থির, মানে স্মুথলি যাচ্ছেন, তা কিন্তু নয়। এবং আপনি দেখেন যে তোড়জোড় আপনার আমার দেখার কথা নির্বাচন নিয়ে, আপনি সত্যি করে বলেন তো আদৌ কি তা দেখছেন? দেখছেন না। কেন? ওই যে বললাম 5ই আগস্ট যেখানে আমরা ছিলাম ঠিক সেই জায়গাটাই আছি, আর যেগুলোর সাথে একমত হইতে কইছেন তার সাথে কিন্তু এইগুলো নাই। তাহলে কি 5 আগস্টের আগে যে ধরনের নির্বাচন আজকে নির্বাচনের সেম জিনিস হবে? আমি আপনাকে বলে দিচ্ছি, যেটা বলতেছিলাম, দ্বিদলীয় শাসন ছিল আগে, আওয়ামী লীগ বনাম বিএনপি। ঠিক এই মুহূর্তে মাঠে কিন্তু শুধুই বিএনপি। আমি ভোটের রাজনীতির কথা বলছি। সেই ভোটের রাজনীতিতে মাঠে বিএনপি ছাড়া কেউ নেই। তাহলে আলটিমেটলি কি হবে? একদলীয় শাসন হয়ে যাবে। এখন পিআর পদ্ধতি কথা বলছে, তার আগে আপনি আরেকটা জায়গায় আসেন। এই যে সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সাথে গিয়ে যারা বসতেছে, যে কয়জন লোক বসে, তারা কতজন লোক রিপ্রেজেন্ট করে? আপনি কিন্তু বলছেন ভোটের রাজনীতি বনাম সমাজের মন। সমাজের মন বলতে আমি এখানে ভোটারের মন ধরে নিলাম। সমাজের মন বলতে ভোটারের মন, কারণ নির্বাচনের সাথে ভোটার একটা ফ্যাক্টর। তাহলে আপনি যে সংস্কারের যে বৈঠকগুলো হচ্ছে, ঐক্যমত্যের যে বৈঠকগুলো হচ্ছে, তাতে যে লোকগুলো ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করতেছে, সেই লোকগুলা কতজন জনগণকে রিপ্রেজেন্ট করে? তারা তো 18 কোটি লোক, 100% জনগণের সমর্থন মানে রিপ্রেজেন্ট করে না। প্রত্যেকটা লোক যারা দলের, কেউ সব প্রত্যেকটা দলের বাইরে তার কোনো রিপ্রেজেন্টেশন নাই। যেই দলের সাথে যে পরিমাণ জনগণ সম্পৃক্ত, তারা ঠিক সেই পরিমাণ রিপ্রেজেন্ট করে। সেই হিসাবে আওয়ামী লীগ এখন মাঠে নাই। আওয়ামী লীগের যদি আমি গরিবানা মতে 20% ভোটও ধরি, সেই 20% রিপ্রেজেন্ট ওখানে নাই। আমি বলছি না তার রিপ্রেজেন্ট রাখা উচিত কি উচিত না, আমি জনগণরে বলছি। আর অন্য যে দলগুলো আছে তার ভিতরে দুইটা বড় দলের কেউ হয়তো 30% আছে, আর একজনের 10% আছে, তাহলে 40। এই 40 আর সবার মিলে 45 আপনি রিপ্রেজেন্ট করতেছেন। বাকি 55 যে জনগণের যে অংশ, তাদের প্রতিনিধিটা কোথায়? তারা তো একটা ফ্যাক্টর। আপনি ভোটে জিততে হইলে ওই ভোটগুলোর থেকেই ভোট লাগবে। দলীয় ভোটে কেউ জিতবে না। যার যার নিজ নিজ দলীয় ভোটে বাংলাদেশের ইতিহাসে কেউ ক্ষমতায় যায়নি। ওই সুইং ভোট যেটা, তারা তো এখন আজকে 55 থেকে 60% হয়ে গেছে আওয়ামী লীগ সহ। তাহলে আপনি সেই ভোটগুলা যে যাবে, কোথায় যাবে? দুইটা দল তাদের কাছে পরীক্ষিত।
দুইটা দলই তার কাছে পরীক্ষিত। সেই ভোটগুলা কোথায় যাবে সেটা ডিটেক্ট করার জন্যই তো এত আলোচনা, এত এই ঐক্যমত্য কমিশনে সবাই মিলে প্রতিনিধি বসা। কোথায়? আপনি তো রিপ্রেজেন্ট করছেন 40%। তাদের মাইন্ড আপনি কিভাবে বুঝবেন? তারা নির্বাচন চায় কি চায় না, তারা পিয়ার পদ্ধতি চায় কি চায় না। এই মুহূর্তে তো আসলে ইলেকশন অনুষ্ঠান করা ছাড়া তো বোঝাও, যদি ভোটার টার্ন আউট হয় হয়তো বা বোঝা যাবে যে হ্যাঁ তারা ছিল বা এই ইলেকশনটাকে তারা গ্রহণযোগ্যভাবে নিচ্ছে। ভোট তো দিবেনই, ভোট আমি তো বললামই, ভোটে যদি যান আপনি তো সেই অ্যাডমিনিস্ট্রেশনে, সেই সিচুয়েশনে, সেই ভোটে যাচ্ছেন। যারা ভোটের জন্য এখন আপনি জাজ করতে যায় বারবার, সে দেখছে আমার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এবং প্রতিদ্বন্দ্বী নাই বইলে নাইলে আপনি আওয়ামী লীগ মাঠে নামতেছে, বিএনপি 12 বছর মাঠে নামতে পারেনি, এটা দিয়ে আপনি প্রশাসন বুঝতে পারতেছেন এখনো। তো সেই প্রশাসনের অধীনে অতীতে আপনি নির্বাচনে গেলেন না লেভেল প্লেইং ফিল্ড ইস্যুতে, এখন একদম নিশ্চিত যে সমস্যাটা পয়েন্ট আউট করেছেন, আমার মনে হয় সেই সমাধানও আপনার কাছে আছে। আমি সেই আলোচনাতে আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা যুক্ত হয়েছেন, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে গত 14 মাস যেই বিপুল জনসমর্থন এবং মানে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, দেশ সংস্কার করতে হবে, এই ধারণা সামাজিক পরিসরে এখনো আসলে কতটা প্রাসঙ্গিক? মানে রাষ্ট্র সংস্কার প্রকল্পের ভিড়ে সমাজের যে একটি পরিবর্তন ঘটে যাচ্ছে, সেটা কি আমরা অনেকটা মিস করে যাচ্ছি কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক রাজ্জাকি ভাইকে অনেক শুভেচ্ছা। প্রথম কথা কি, এই গত একটা বছর ধরে আপনি যে দেশের কথা বলছেন, আমাদের সংকটটা হচ্ছে আপনি দেখবেন আমাদের সকল মনোযোগ সামহাউ অ্যালং দ্য লাইন, আপনি বলেছেন রাষ্ট্র সংস্কার, আমি বলবো ক্ষমতা সংস্কার। রাষ্ট্র সংস্কার নিয়ে কিন্তু আসলে আমাদের কোনো ওই অর্থে ফোকাস নাই। আপনি দেখবেন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, রাষ্ট্রের যে আলোচনা, এই সকল বিষয় নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা। এখন ঘটনা হয়েছে কি, সংস্কার কিন্তু একপাক্ষিক হওয়ার কিছু নাই। সংস্কার ব্যক্তি থেকে ব্যক্তির হওয়ারও খুব দরকার ছিল। ধরেন রাজ্জাকি ভাই তার কোর্টে, উনি তো কোর্টে যাবেন, সো উনার কোর্টের সংস্কার কতটুকু হয়েছে ওনাকে প্রশ্ন করেন। আপনি মিডিয়াতে আছেন, আপনার মিডিয়ার সংস্কার কতখানি হয়েছে? গত এক বছরে কি পরিমাণ এই মিডিয়াতেই নানা ধরনের আপনার মিথ্যা ভ্রান্তিকর খবর, এই ধরনের যে বিষয়গুলো, সেটা নিয়ে কী ধরনের হয়েছে? আমি মনে করেন শিক্ষাক্ষেত্রে আছি, শিক্ষার অবস্থা তো তলানিতে, সেটি নিয়ে তো কোনো কমিশনও নাই, কোনো সংস্কারও নাই। কারণ আপনি দেখেছেন যে শিক্ষা খাতের নতুন যেটা বের হয়েছে, যে সেখানে দেশের অবস্থা ভীষণ রকমের খারাপ। তো শিক্ষা খাতের যে চিন্তা করা, সেই চিন্তাটাও আমাদের মধ্যে নাই। তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সমাজের কোনো পরিবর্তনই আপনার সংস্কার কমিশনের থেকে যে বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল না, এটি কিন্তু আমাদেরই সাথে আসেনি। দ্বিতীয় যেটা কথাটা বলতে চেয়েছি, নাগরিকের যে প্রয়োজনীয় সংস্কার, মনে করেন এই যে শিক্ষা কমিশন গঠন হয়নি, স্বাস্থ্য, আপনার আমার মৌলিক অধিকারের নিয়ে কথা বলছি, এ বিষয়ে কোনো কমিশন তো দূরের কথা, কারো কোনো মুখে কোনো আলাপই নাই। ঠিক আছে, তাহলে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, খাদ্য, প্রতিদিন আপনি খাচ্ছেন, কি খাচ্ছেন তা জানেন না, সেগুলো নিয়ে কোনো আলাপ হয়নি। কাজে আপনি সংস্কারটা কি করেছেন? সত্যিকার অর্থে আপনি 5ই আগস্টের পরে প্রবল প্রত্যাশা থাকার পরও আপনার সংস্কারটা হয়েছে হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে। তাও যদি ক্ষমতাকে আপনি বিকেন্দ্রীভূত করতে পারতেন আমি খুশি হতাম। ক্ষমতার কোনো বিকেন্দ্রীকরণ হয়নি। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন, কোনো রাজনৈতিক পার্টি একটা দলগত সংস্কার থাকে না, ধরেন একটা পার্টির ভেতরেও কিন্তু অনেক ধরনের সংস্কার, আপনি যেই ধরনের কথা শুনেছেন প্রধানমন্ত্রী কত বছর থাকবে কি থাকবে না, আপনি কি শুনেছেন কোন পার্টির প্রধান কত বছর থাকবে কি থাকবে না, দলীয় নেতৃত্ব কিভাবে না, এই আলাপ নেই। তার মানে হচ্ছে আপনি আসলে ওই যে পুরনো যেই বাক্স, সে পুরনো বাক্সটাকে একটা নতুন মোড়ক দেওয়ার চেষ্টা মাত্র করেছেন। আমি এবং আপনি, আমরা তার পার্ট হয়েছি, এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু ইগনোরড হয়েছি। মানে আমাদের এখানে কোনো এখতিয়ারই নাই। মানে আপনি যেই বাস্তবতার কথাটা বলছেন, বাস্তবতা আসলে এমন হলো কেন? মানে আমরা কোথায় আসলে ধরতে পারলাম না ট্রেনটা? বাস্তবতা হলো, মানে ট্রেন ধরতে পারলাম না, এর পুরো কৃতিত্ব দিব আমি হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিকে। হ্যাঁ, কারণ আপনার ওই যে ক্ষমতার দিকে যাওয়া এবং কত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারি, মারামারি দ্বন্দ্ব, এই যে আপনাদের টকশো, সব কিছু তো এটা নিয়ে, তাই না? কিন্তু ওই যে সেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভাবতে হবে যে দেশকে আসলে আমরা কতজন ভালোবাসি। আপনি এটা কি পলিটিক্যাল রেটরিক হয়ে গেল কিনা?
মানে 5ই অগাস্টের পরবর্তী যে এই বাংলাদেশ গড়ার একটা সুযোগ এসেছিল, এগুলো কিন্তু খুব ওয়ান্স আপন এ ব্লু মুন পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র এরকম সুযোগ পায়। আপনি সেই সুযোগ আপনার হাতছাড়া হয়েছে, এটা বিষয়ে একদম জ্বলন্ত সত্য কথা। এই বিষয়ে এই বর্তমান যে সরকারটি আছে তার উপর অতিরিক্ত প্রত্যাশার চাপ, এটা আমি অস্বীকার করব না, মাত্রাতিরিক্ত প্রত্যাশার চাপ এবং ব্যর্থতা কেন আবারও যদি আপনি সেখানেও যান দেখবেন যে অমুক পার্টি এটা চায়, তমুক পার্টি ওইটা চায়, এক পার্টি এটা চায় তো আরেক পার্টি ওইটা চায়। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসের ফলাফল হচ্ছে আমাদের জুলাইয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে হতাশার উপাখ্যানে পরিণত করা। এবং আমি আপনি এখন আলোচনা করা শুরু করেছি বিগত সরকার যিনি ছিলেন তিনি কখন আসবেন, কিভাবে ঢুকবেন এবং কিভাবে আমরা তাকে নিয়ে আসব। মানে আমাদের সামগ্রিক ব্যর্থতায় আসলে এই আলোচনাকে আরো উস্কে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের কারোর মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধ নেই, দুঃখ বোধ নাই, হতাশা বোধ নাই এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার ভিশন নাই। এই পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে রাষ্ট্রের নাগরিকদের আপনি কি চান এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি কি চাওয়ার অর্থ কিন্তু এটা ছিল না মামার বাড়ির আবদার নিয়ে রাস্তাঘাটে বসে যাওয়া। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের অর্থ কিন্তু এটা ছিল না কোড অ্যান্ড কোড মবের নামে সবকিছুকে বৈধতা দেওয়া। কিন্তু সেটারও তো একটা জাস্টিফিকেশন প্রথম থেকেই আমরা দিয়েছি। যদি সামাজিক পরিসরের কথা বলি, রাজনৈতিক অঙ্গনের দলগুলোর তাদের স্বার্থে হয়তো বা অনেক কিছু করেছে, নাগরিকদের পক্ষ থেকেও তো হয়তোবা বিগত বছরগুলোর যেই দুঃশাসনের স্মৃতি সেটার কারণেও তো হয়তোবা একটা বৈধতা দেওয়ার প্রয়াস ছিল বলে কি আপনি মনে করছেন? না, একেবারেই না। আমি স্ট্রংলি বলবো যে একাডেমিক্যালি এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মিডিয়াতে যে আলোচনা করা হচ্ছে এটা ভুল। মব কোনোভাবে বৈধতার সাথে যুক্ত না। আপনি আন্দোলনকে মবের সাথে মিলাবেন না। প্রতিবাদ, কোনো কিছু নিয়ে প্রতিবাদ করা, প্রতিহত করা, আন্দোলন করা আর কোনো কিছুকে মব করা, এটি কিন্তু এক জিনিস না। মব হচ্ছে খুব ভীষণ রকমের একটা আনসিস্টেমেটিক, মানে আপনি কোনো আনপ্ল্যান্ড, আপনার একটা নীতিবহির্ভূত বিষয় হচ্ছে আপনি সেটা করেছেন। বাংলাদেশে গত 5ই আগস্টের পরে এই ধরনের মব হয়নি, কিন্তু স্নিগ্ধা রেজওয়ানা, আমি সবই ছিল পরিকল্পিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যদি বলি, প্রথম দিকে যখন এই ধরনের মবগুলোর কথা হচ্ছিল বা ঘটনাগুলো হচ্ছিল, আমরা দেখতাম বিভিন্ন জন এটাকে জাস্টিফাই করছেন এইভাবে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায় থেকে তো প্রেসার গ্রুপের কথা বলা হলো এবং অনেক ক্ষেত্রে অ্যাকোলেট করা হয়েছে, অনেক ক্ষেত্রে পুরস্কৃত করা হয়েছে। হ্যাঁ, আপনার এই কথাটাই আমি বলেছি। এই যে বিভিন্ন জন এটা বলেছেন তারা সবাই পলিটিক্স করেছেন। আপনি বলতে চান যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে অকারণে মানুষ এসে করবেন না, আপনি টার্গেটেড, এটি পরিকল্পনা। কেউ না কেউ দেখা গেছে আপনার সাথে আমার সংকট আছে, রাজ্জাকি ভাইয়ের সাথে আমার সংকট আছে, আমি একটা দঙ্গলকে উস্কিয়ে দিলাম এবং পরিকল্পনা, এটাকে মবই বলে না। এটা হচ্ছে তার সাথে আমার ব্যক্তিগত রেশারেশি আছে, তার সাথে আমার রাজনৈতিক রেশারেশি আছে, আপনি সেটা করেছেন। আপনি মব করেছেন, ব্যক্তির নামে বেরোছেন, বসে বসে এটিএন বাংলার বিল্ডিং আপনি ভেঙে ফেললেন, তাতে কি হলো? পরশুদিন আরেকবার হবে। বাস্তবতা কিন্তু এটাই। কিন্তু এটিএন বাংলার বিল্ডিং ভাঙার মধ্য দিয়ে আপনি বললেন ক্রোধের একটা বহিঃপ্রকাশ হয়েছে। একটা কথা বলি, তাহলে কি এই যে বিভিন্ন সময় যখন মানুষ ক্রোধান্বিত হয়ে একজন একজনকে আক্রমণ করে, সেটা কি তখন আমরা বলি ক্রোধ হয়েছে? না, এরকম গল্পটা সঠিক না। এতে কিছু হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের পয়সা বিনষ্ট হয়েছে, এতে কেউ কিচ্ছু পায়নি। লিখে রাখেন আপনার সাথে, যেই ভবন ভেঙেছেন 20 হোক, 30 হোক, 40 হোক, সেই ভবন দ্বিগুণ বেগে আবারও তৈরি হবে। আপনি আসার আগে রাজ্জাকি ভাই বলছিলেন যে বিএনপি গত 16 বছর আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কার্যক্রম বা রাস্তাতে তাদের শক্তি প্রদর্শন করতে পারেনি প্রশাসনের কারণে। কিন্তু এখন আওয়ামী লীগ যে সকল মিছিল মিটিং যাই করছে, এটা করতে পারছে প্রশাসনের সহযোগিতা বা প্রশাসনের একটা আশ্রয় প্রশ্রয়, নীরবতার কারণে। আপনি কি এই থিওরির সাথে একমত? না, আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। দ্বিমতের কারণটা আমি বলি। প্রথম কথা হচ্ছে যে এখানে দুটো ভাগ আছে। একটা বিষয় কি, দেখেন যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতা কিন্তু চর্চা করার অনেকগুলো জায়গা থাকে, যে আপনি যখন ক্ষমতা আপনি সরাসরি সেটা চর্চা করতে পারবেন। 5ই আগস্টের পরে আপনি এমন পরিস্থিতি করতে খুবই সক্ষম হয়েছেন যে কেউ যদি তার কোনো একটা নৈতিক সমর্থনও থাকে, ধরেন কেউ ওই বিগত যে সরকার ছিল তাদের সমর্থক, কিন্তু তাদের সমর্থনে সে পাবলিক পরিসরে এসে যে একটা কথা বলবে, আপনি কিন্তু সে ধরনের কোনো সুযোগ রাখেন নাই।
আপনি খেয়াল করে দেখবেন যে যে বা যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করেছিলেন, একটা মেয়ের নাম আমি ভুলে গিয়েছিলাম, সচিব ছিল বা বিসিএস ক্যাডার ছিল, সে একটা মন্তব্য করলো এরকম কিছু, হ্যাঁ, তো তাকে যেমন আপনি ইমিডিয়েট তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় পরিসরে কিন্তু আপনি এটার প্র্যাকটিসটা করেছেন, এটা একদম সত্যি, আপনি এই প্র্যাকটিসটা করেছেন। ধরেন আমি কেউ না দল করতে পারে, কিন্তু সে বিগত যে সরকার ছিল সে দলটিকে সমর্থন করার এখতিয়ার রাখে, কিন্তু সে যখনই বলতে এসেছে তখন কিন্তু আপনি তাকে নানাভাবে প্রতিহত করেছেন। এমনকি সুপ্রিম কোর্টের যে আইনজীবী বয়স্ক বা বৃদ্ধ ভদ্রলোকের নাম, হ্যাঁ, জেডা খান পান্না, তিনিও যখন এসে বলছেন, অথচ তিনি কিন্তু ওই আন্দোলনের সময় ভীষণ রকমের অ্যাক্টিভ ছিলেন, তিনিও যখন বলতে এসেছেন তিনিও কিন্তু এক ধরনের সামাজিক আক্রমণের শিকার হয়েছেন। সম্ভবত তিনি বিগত সরকারের পক্ষে কথা বললেন না, তিনি বললো না যে কোর্টটা যখন খুলুক তিনি হাসিনার হয়ে মামলা করবেন, এই ধরনের কথা যখন বলেছেন তার প্রেক্ষিতে তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তাকে আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু একজন আইনজীবী হিসেবে উনি এটা বলতেই পারে, আপনার ক্লায়েন্ট কি হবে, আপনার মক্কেল কি হবে, এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার তো আপনার আছে। যিনি মনে করেন ভীষণ রকমের ফাঁসির আসামি, আইন তাই বলে ফাঁসির আসামিও কি কোনো একজন উকিল পাওয়ার এর এখতিয়ার রাখেন না, বা আমি আমার ক্লায়েন্ট পাওয়ার এখতিয়ার, কিন্তু আমরা যে এই যে সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছি যে 1400 মানুষকে হত্যা, দীর্ঘদিনের অপশাসন, আসলে সেই সুযোগটা বা সেই সৌজন্যতা বোধ আওয়ামী লীগের জন্য থাকা উচিত না। ওইটা তো আরেকটা গল্প। আমি বলতে চাচ্ছি আপনি যে কথাটা বলেছেন কি উচিত কি ঠিক না, আমি একটা সভ্য রাষ্ট্রের কথা যদি বলি, একটা সভ্য রাষ্ট্রে কি হবে, ভীষণ রকমের অন্যায়কারীরও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে, আত্মপক্ষ সমর্পণের অধিকার আছে। আমি কিন্তু সেই জায়গাটায় যেতে চাচ্ছি। এর মানে কিন্তু এটা না তাদেরকে জাস্টিফিকেশন দিয়ে দেওয়া। একজন নাগরিকের আইনি অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, তো সেগুলোকে তো আপনি আসলে নানাভাবে খর্ব করেছেন, সেটা আপনি জনমনের অসন্তোষের কারণে হোক, ক্ষোভের কারণে হোক করেছেন। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে এই যে যখন এগুলো করেছেন, যেখানে আমি রাজ্জাকি ভাইয়ের সাথে কিছুটা একমত হব, তাকে আপনি কিন্তু প্রশাসন থেকে কিন্তু বের করে দেন নাই, সে তো চাকরি করে। তো আপনি যখন এগুলো করেছেন তিনি তো এটা ডেফিনেটলি মনে রেখেছেন, এটা তো তার মাথায় আছে, কারণ সে তো জানে আপনি কিন্তু একটা আতঙ্কের মধ্যে বিরাজ করার মতো সুযোগ করে দিয়েছেন। সে জানে যে আমি এইভাবে সেই সুযোগের সদ্ব্যবহারটাও তারা করার একটা সুযোগ পাচ্ছে। এবং নিপীড়িত দুই দল, আমি বলি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দুটি দলকে এই পলিটিক্যালি নানাবিধ ভায়োলেন্সের মধ্য দিয়ে যেতে হয়েছে আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ আপনি এখানে লিগালি তাদেরকে একটা প্রসিডিউরের মধ্যে ফেলেছেন। একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, আর 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগ। আপনি খেয়াল করে দেখেন, আপনি নিষিদ্ধ করেছেন। ধরেন বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলে যারা থাকে, মানে তারা তো মানে ঐতিহাসিকভাবেই নিপীড়িত। বাংলাদেশে কোন আমলে না না বিএনপি কে কেউ নিষিদ্ধ করেনি, সেই আলোচনাতে হয়তোবা মানে ভিন্ন একটা আলোচনা, আমি জাতীয় পার্টিকে এখনো নিষিদ্ধ করতে পারেননি আপনি, আলাপটা উঠেছে মাত্র, কিন্তু আপনি পারেননি, ঠিক আছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সেটা অবশ্য স্বার্থ কিছু আছে না আছে সেই আলোচনা চলছে। যখনই নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ পলিটিক্যাল পার্টি দ্বিগুণ শক্তিশালী হয়ে ফেরত আসে, কারণ সে রং বদলায়, রূপ বদলায়, নেগোসিয়েশন করে এবং এই সুস্থ ধারার রাজনীতি থেকে আরো দ্বিগুণ অসুস্থ রাজনীতি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্নিগ্ধা রেজওয়ানের কথার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য। তার একটা কথা আমি বলি, এই যে জেডা খান পান্নার কথা বললো, ওনাকে জানতে হবে, বুঝতে হবে যে আপনি যখন আসামি পলাতক থাকে তখন রাষ্ট্র তাকে লয়ার নিয়োগ করে, তার পক্ষে রাষ্ট্র লয়ার নিয়োগ করে। উনি ইন্টারেস্ট শো করলো, শেষ করতে দেন। এই রাষ্ট্র যখন নিয়োগ করার কথা বলছে তখন কিন্তু সে আবেদন করেননি, কোনো আবেদন করেননি, উনি জানতেন। রাষ্ট্র নিয়োগ দিয়ে দিল অলরেডি। আপনি এই সাথে যদি বলতে চান যে আমি ওই আসামির পক্ষে, আপনার একটাই তখন রাস্তা, আসামির পক্ষ থেকে ওকালতনামা আনতে হবে, কারণ রাষ্ট্র তো লয়ার নিয়োগ দিছে, আপনি তখন কোথায় ছিলেন? 1 2 আমি পার্সোনালি বলবো এটা উনি একটু হাইলাইটেড হয়েছেন, এছাড়া আর কিচ্ছু না, বিকজ হি নোজ দ্য ল, উনি আইন জানেন। মানে কিন্তু এই তার যে ইচ্ছা প্রকাশ, সেটার জন্য তাকে যেভাবে নিগৃহীত করা হচ্ছে সেটাকে মানে সেটা তো অন্য কথা। আমরা হিসাব করি কোনটা জানেন, যে 18 কোটি মানুষের চিন্তা ভাবনা 5ই আগস্টের পরে উল্টে যাবে। এটা যদি কেউ ভাবে এটা অ্যাবনর্মাল চিন্তা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আপনি কি কইরা ভাবলেন যে 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকে বাংলাদেশের সমস্ত প্রশাসন, সমস্ত রাজনীতিবিদ, সমস্ত মানুষ, রাজ্জাকির মতো মানুষ, ওনার মতো মানুষ, সবার চিন্তাটা রিভার্স হয়ে যাবে?
কিভাবে ভাবেন আমি বুঝলাম না। তাহলে ধরুন 53 বছরে গণঅভ্যুত্থান খাচ্ছ। ছাড়া যদি একটা রেজিম চেঞ্জ, যে নর্মাল প্রসিডিউরে যেটা হতো, সেটার সাথে এই গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেটা পার্থক্য থাকলো কোথায়? সেটাই তো কথা। পার্থক্য থাকলে তো আপনি ওভারনাইট চাচ্ছেন কেন? সেজন্য তো কিছু সংস্কারের জন্য বসা হইল। আপনি আপনি যেমন ধরেন, আপনি আন্দোলনের দাবিদার, আমরা আন্দোলন সবাই মিলে করছি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে বাধাটা কেন আসবে? সিম্পল যুক্তি আমার। সবাই কিন্তু দাবি করেন আমরা আন্দোলন করছি, তাহলে জুলাই সনদের যে আইনি ভিত্তিটা আপনি দিতে বাধাটা কেন? এক নম্বর। সেটা তো সাংবিধানিক একটা প্রশ্ন। রাখেন সংবিধান, আপনি সংবিধান কাকে বলে? সংবিধান হলো জনগণের সিদ্ধান্তের উপর সংবিধান হয় অলওয়েজ। জনগণ যেভাবে চাইবে সংবিধান সেভাবে। সংবিধানটা চাপাই দিবেন আপনি আমার উপরে, কারণটা কি? জনগণের চেঞ্জ হয় না ডিমান্ড? জনগণের সিদ্ধান্তে যতক্ষণ না পর্যন্ত একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো এক্সিস্টিং সংবিধান চাপার বহন করা ছাড়া উপায়ও নেই। তাইলে তো আমি এখন আপনাকে আইনের কথা বলতে হয়। আমি চাইছিলাম না এখানে এটা তুলতে। সিম্পল আপনাকে বলি, সংবিধান যেটা আছে 72 সালের, সেটা কি আছে জানেন? জানেন তো নাকি জানেন না? সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? না, নাই। ওটা একটা বিশেষ আদেশে করা হয়েছে। পরে জবাব দিয়েন, আছে? নাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধানে চলে। আর এই যে সংবিধানটা বলতেছেন, এখানে বলা হয়েছে সংসদ কোনো কারণে ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, নাকি নাকি সেটা জানেন না? তাই আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিচ্ছেন, তাহলে কি আপনি সংবিধানটা মানলেন? এখন বিশেষ একটা পরিস্থিতিতে একটা ব্যত্যয় ঘটলো, ঠিক আছে, এখন তারপরে কি সিরিজ অফ ব্যত্যয় ঘটতেই থাকবে, বা এটাকে নরমালাইজ করা যাবে? এই যে নির্বাচনের যে পার্টটা, সেই নির্বাচনের পার্টটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে রেসপন্সিবিলিটি। এখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিছে যে তুমি নির্বাচন করো। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান মোতাবেক দেয় নাই। আপনি এই সংবিধানে যাবেন কেমনে? এই সংবিধানে তো নির্বাচন ঘোষণা করতে হবে প্রধানমন্ত্রীর। ওই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই। একটু ভিন্ন প্রসঙ্গে, আপনি জানেন জামায়াতে ইসলামীর সমালোচনা অনেকদিন ধরেই করছেন হেফাজত ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। হেফাজত ইসলামের আমির আজকে বলেছেন যে কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা রোজা এক বলে, এগুলো ইসলাম নয়। আকীদাগত পার্থক্য থাকা সত্ত্বেও জামাত ইসলামী বা হেফাজত অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করেছে। বৃহত্তর যে ইসলামিক ঐক্যের কথা বলা হচ্ছে সামনে নির্বাচনকে সামনে রেখে, সেটাকে আপনি কিভাবে দেখছেন খুব সংক্ষেপে? শোনেন, আপনি ঐক্য করতেই পারে, ইসলামী দল সব যদি একত্র হয় হতে পারে। আমার যেমন ইসলামী দলগুলোর একটা প্রশ্ন আছে যে সবার যখন তোমাদের সবার জন্য আপনাদের সবার যখন এটা কি বলে ম্যানিফেস্টো ধরেন অথবা গঠনতন্ত্রের কেন্দ্রবিন্দু ধরেন, যদি কোরআন এবং হাদিস হয় কিংবা রাসূলুল্লাহ হয়, আল্লাহ পাক হয়, তাহলে আপনাদের এত দল থাকার কথা না। তাহলে আপনাদের ভিতরে ইসলাম নিয়ে এত বিভেদ কেন? নাম্বার 1 আমার কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে ইসলামী দলগুলোর প্রতি আমাদের নিবেদন থাকবেই যে ইসলামী রাষ্ট্র বাংলাদেশে বহু আছে, মানে মুসলিম অধ্যুষিত যেটা আমরা বলি। সেখানে আমরা যদি ইরান, আফগানিস্তান কিংবা সৌদি আরবের মডেল দেখতে চাই, সেখানে আমার আপত্তি আছে। আপনাকে ইসলামী রাষ্ট্র করতে হলে চিন্তা করতে হবে মালয়েশিয়া, চিন্তা করতে হবে ইন্দোনেশিয়া, চিন্তা করতে হবে টার্কি। তাহলে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামিক দলের যেই শক্তিশালী একটা ফ্রন্ট যেই আলোচনা হচ্ছে, আপনি মানে ফিজিবিলিটি দেখছেন না? আমি ফিজিবিলিটি দেখি কি না দেখি এটা ইমেটেরিয়াল, আমি রাজনীতি করি না, কিন্তু আমি বলছি ইসলামী দলে অন্তত এই জায়গাগুলোতে শিফট হইতে হবে। আপনি ইসলাম দেখবেন ওইভাবে। আরেকটা কথা বলি, আরেকটা কথা, এই যে নির্বাচনের কথা আমরা বারবার বলতেছি, আপনি দেখেন শাপলা ছাড়া নির্বাচন নয়, সংস্কার বিচার ছাড়া নির্বাচন নিশ্চিত নয়, বিএনপি জামাতকে ক্ষমতায় নিশ্চিত নয়, নির্বাচন হবে কিনা নিশ্চিত নয়, কোনো সংস্কার এখন পর্যন্ত হয় নাই, জুলাই সনদ ভিত্তি পায় নাই, পিআর পদ্ধতি হবে কিনা, জাতীয় পার্টি বন্ধ নিষিদ্ধ হবে কিনা, এবং ফাইনালি যদি জামাত এবং এনসিপি আমি যে আলামত পাই তারা যদি নির্বাচনে না যায় কি হবে? 2 আসেন, আওয়ামী লীগ খণ্ড খণ্ড মিছিল করতেছে। যদি আপনি নির্বাচন কইরা, আমি এখন কথা হইলো যে বিএনপি যদি ক্ষমতায় যায় গিয়ে জামাত এনসিপি ছাড়াও যদি যায়, তাদের কোনো দোষ নাই, কারণ তুমি গেলা কি গেলে না বড় কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের টাকা আছে, আওয়ামী লীগের প্রশাসন আছে, মিডিয়াতে আওয়ামী লীগ আছে, আরও অনেক জায়গায় আওয়ামী লীগ আছে। আমি আওয়ামী লীগেরও বিরোধী নই। আপনাকে চিন্তা করতে হবে আপনার সাস্টেইনেবল কোনো ইলেকশন আদৌ করতে পারবেন কি না। 1 2 জামাত এবং এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে আপনাদের অবস্থা কি হবে? 3 পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনা চলতেছে, লেভেল প্লেইং ফিল্ড চলতেছে, এটার কারণে যদি নির্বাচন নিয়ে কেউ কথা বলে, সেটা কি ইনজাস্টিস কিছু হবে? কেননা সব দলমত নির্বিশেষে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, কথায় কথায় বলে। তাতে কিন্তু তারা 12 বছর 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল,
যখন তারা বিরোধিতা করছে, আর সব দল ইউনূস সাহেবের সহযোগিতা করতেছে, উনি টালমাটাল। আবার আওয়ামী লীগ মিছিলও করতেছে। সুতরাং ভেবে চিন্তে আগাইতে হবে। অসংখ্য ধন্যবাদ। নির্বাচনই কিন্তু সমাধান নয়, একমাত্র সমাধানই নির্বাচন নয়। নির্বাচন গণতন্ত্রের জন্য একটা ক্রাইটেরিয়া, কিন্তু অসংখ্য দিস ইজ ধন্যবাদ। নট অনলি দ্য ওয়ে। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, একেবারেই শেষ মুহূর্তে আপনার মানে রাজ্জাকি ভাই যেটা বললেন যে সাস্টেইনেবল কোনো সমাধান তিনি এই মুহূর্তে দেখছেন না, আপনি কি দেখছেন? না, আমি স্ট্রংলি যেটা মনে করি যে সাস্টেনেবল সমাধানে আপনাকে আসতে হবে, এবং এই ক্ষেত্রে যে পুরো খেলাটাই হয়েছে আনফরচুনেটলি আমাদের রাজনীতিবিদদের হাতে। আপনি এখন যা ভাবছেন এই গল্পগুলো এরকমভাবে মোটেও কার্যকর হবে না, কারণ আমাদের যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথোপকথন শোনা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কিন্তু প্রধানতম থ্রেট কিন্তু আসলে জামাত না, তার প্রধানতম থ্রেট হচ্ছে বিএনপি। এবং বেসিক্যালি এই এখন যে পলিটিক্যাল নেগোসিয়েশনগুলো হচ্ছে, অস্থিরতার যে কারণগুলো হচ্ছে, এর মূল কারণ হচ্ছে আপনি তাকে এলিয়েনেটেড করে দিয়েছেন। আমি যে কথাটা বলেছিলাম সেটা আমি আবারও বলছি, এলিয়েনেশন কোনোভাবেই, অর্থাৎ কাউকে আপনি রুলস দিয়ে আলাদা করে রাখলে সে তখন মেইন স্ট্রিমে ঢোকার জন্য একেবারে মিলিটেন্ট হয়ে বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা স্থিতিশীল নয়। আপনার আওয়ামী লীগ ছাড়া আপনি ইলেকশনে যখন যাবেন, আওয়ামী লীগ সচেতনভাবে চেষ্টা করবে, তার একটা চেষ্টাই থাকবে এই ইলেকশনের যে পরিবেশ, সেই পরিবেশকে ধ্বংস করা, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি তাকে ছাড়া যখন ইলেকশনটা করবেন, সেই ইলেকশনটা কোনোভাবেই, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, গণতান্ত্রিক চর্চা হিসেবে সবসময় একটা বেটে বলে ঝগড়া হবে এরকম কিছু চাই, সেটা আসলে তাকে ছাড়া আসলে সম্ভব কিনা এটা আমাকে পুনর্বিবেচনা। অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগের ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন, তাহলে বুঝেন যে কি কোঅপারেশন আমি পাচ্ছে। আমি বলছি না আমি আওয়ামী লীগ বিরোধী বা পক্ষে বিপক্ষে, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন। আবু হেনা রাজ্জাকি, ধন্যবাদ। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও। আগামীকাল আবারও এই আয়োজনে দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।